শিল্পের উন্নতিতে বাধা নয় কিছুই, অন্তত এমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিরা চাইলেই জমি নিতে পারেন, রাজ্যের হাতে ল্যান্ড ব্যাংক তৈরি। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করেছেন। তবে কেন শালবনীতে জমি পেল না সৌরভ? নতুন ফ্যাক্টরি তৈরির গড়বেতায় আসতে হলো সৌরভকে, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। এবং আপনাদের এবারে শোনাবো গত 15 সেপ্টেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছিলেন, তার কি বক্তব্য ছিল, একবার শোনাই আপনাদের। Started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur. And I must tell you, this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. আপনাদের শোনালাম ঠিক কি বলেছিলেন তিনি, তার কি বক্তব্য ছিল সেই বক্তব্য আপনাদের শোনালাম। আর এবারে আপনাদের শোনাই এই যে পুরো বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এ রাজ্যের যারা শিল্পপতি মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে বলেন যে পশ্চিমবঙ্গে এত ভালো বিনিয়োগের পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, সেই শিল্পপতিদের ব্যালেন্স শিট দেখুন গত 8 বছরে তারা এ রাজ্যের পুঁজি ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলির ওটা ঘোষণা ছিল। সৌরভ গাঙ্গুলি ওটা একটা বক্তৃতা করবার জন্য লোকজন ধরে এনে করিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনোদিনই সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা তৈরি হতো না। এই সমস্ত মিথ্যাচার পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার কি বক্তব্য, এবং এই বিষয় নিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি কি বলছেন এবং সন্ময় ব্যানার্জি তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বিজিবিএস হলে লোকে বা সাংবাদিকরাও জিজ্ঞেস করতেন যে আচ্ছা জিন্দালদের যে কারখানা, সৌরভ গাঙ্গুলির যে কারখানা হওয়ার কথা ছিল, যেখানে 6000 লোক 6 মাসে চাকরি পাবে স্পেন থেকে শুনেছিলাম, সেটার কি হলো ম্যাডাম একটু বলবেন? সেই প্রশ্নটার উত্তরও এবার ওকে দিতে হতো। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন অবস্থা বেহাল। কলকাতায় সৌরভ গাঙ্গুলি বলতে পারলেন না যে এখানে শিল্প করবেন, স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলি বললেন যে এখানে শিল্প করবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে সৌরভ গাঙ্গুলি একটা চপের দোকানও তারপরে করেছে বলে আমার জানা নেই। যাই হোক, সৌরভ গাঙ্গুলি খুব বুদ্ধিমান লোক, কেন যেচে বিপদে পড়বেন উনি জানে পশ্চিমবঙ্গে যে কোনো একটা এস্টাবলিশমেন্ট করতে গেলেই তৃণমূলের নেতাদের টাকা দিতে কিন্তু হাঁপিয়ে যেতে হবে। তো সৌরভ গাঙ্গুলি বুদ্ধিমান লোক, বিচক্ষণ লোক, সেই বিষয়গুলো করেনি। আর এই যে কথা বলছেন বারংবার এই ল্যান্ড ব্যাংক রেডি আছে এ আছে, পশ্চিমবঙ্গে যারা উদ্যোগপতি বা যারা ইনভেস্টার তারা জানে যে ইনভেস্টমেন্ট করতে গেলে এখানে কোনো উদ্যোগ নিতে গেলে সমস্যাটা তো জমির সমস্যা তো অবশ্যই আছে, কিন্তু তার থেকে বড় সমস্যা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে টাকা দেওয়ার সমস্যা। তো সেই জন্যই সবাই পশ্চিমবঙ্গ থেকে শিল্প থেকে 10 হাত দূরে থাকছে। আর পশ্চিমবঙ্গের মানসিকতা, পশ্চিমবঙ্গের সরকারের যে মানসিকতা, তাতে করে এই মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে আর যাই হোক কেউ শিল্প স্থাপন করবে না। যদি করার হতো এতদিন অনেক শিল্প পশ্চিমবঙ্গের হতো। চলতি বছরে হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নবান্ন মুখ্যমন্ত্রী শিল্প বৈঠকের সিদ্ধান্ত, বিভিন্ন বণিক সভার সদস্যদের নিয়ে সিদ্ধান্ত। লোকসভা ভোটে ব্যস্ত থাকায় বিজিবিএস সম্ভব নয়। শিল্পের উন্নতিতে বাধা নয় কিছুই, অন্তত এমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিরা চাইলেই জমি নিতে পারেন, রাজ্যের হাতে ল্যান্ড ব্যাংক তৈরি। নবান্নে বৈঠকে মন্তব্য মমতা ব্যানার্জি। এবং এই বিষয় নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। যে শিল্প সম্মেলনগুলো মুখ্যমন্ত্রী করেছিলেন তারপরে এ রাজ্যের কত বিনিয়োগ এসছে শ্বেতপত্র প্রকাশ করে জানান একবার। কি করে এখানে শিল্প আসবে? আইন শৃঙ্খলার এই চরম অবনতি, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, আরবান ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সরকারের নির্দিষ্ট কোনো জমি নীতি নেই। সরকার ল্যান্ড ব্যাংকের কথা বলছেন, কিন্তু তারাই ঘোষণা করেছিলেন আমরা 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করব না। সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে যে বার্তা গিয়েছিল দেশ এবং দেশের বাইরে, তাতে নতুন করে কোনো শিল্পপতি এখানে আসবেন না। প্রতিদিন যদি একটা মানুষকে তৃণমূল ট্যাক্স দিতে হয়, তাহলে কে এখানে শিল্প করতে আসবে? যতদিন তৃণমূল থাকবে ততদিন পশ্চিমবঙ্গে অন্তত আর যাই হোক নতুন করে শিল্পায়নের কোনো সম্ভাবনা নেই। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে সন্ময় ব্যানার্জি তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের।
ওটা একটা অজুহাত, লোকসভা ভোটে ব্যস্ত থাকার কারণ নয়। আসলে কোনো শিল্পপতি আর পশ্চিমবঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করছেন না, মোটামুটি প্রকাশ পেয়েছে। আবার একটা স্টোরি সাজানোর জন্য একটু টাইম কিল করছে। আমি যা খবর পেয়েছি অনেকদিন ধরেই পাচ্ছিলাম যে বিদেশি অতিথিরাও আর আসতে চাইছেন না এই বাংলায়। ফলত আলটিমেটলি এখন জোগাড় করতে একটা বছর সময় লাগবে। পরের বছর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হয়তো আবার নতুন করে একটা নাটক দেখবে বাংলা। বেঙ্গল বিজনেস সামিট হবে না, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকবাসীর মানে এটা পরম সৌভাগ্য। আমাদের বাপচোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে আমাদেরই তো সমস্ত করের টাকাতে এরা খেয়ে দিয়ে মোচ্চাপ করে সব ছবি টবি তুলে প্রত্যেক বছর চলে যায়, কাজের কাজ কিছু হয় না। ফটো সেশন হয় মুখ্যমন্ত্রী, খাওয়া দাওয়া হয়, তৃণমূলের বিভিন্ন লোকজন কন্ট্রাক্ট পায়, কেউ খাওয়া দাওয়ার কন্ট্রাক্ট পায়, কেউ ব্যানার হোর্ডিং লাগানোর কন্ট্রাক্ট পায়, এগুলো হয়। এর বাইরে রাজ্যের কোনো উপকার হয় না। যে মুখ্যমন্ত্রী বেকার যুবক সম্প্রদায় উদ্দেশ্যে বলে যে চাকরি দিতে পারবো না, চপ ভাজো আর চা বেচো, সেই মুখ্যমন্ত্রী শিল্পায়ন নিয়ে বা মুখ্যমন্ত্রী শিল্প উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কি চিন্তা ভাবনা এর থেকেই স্পষ্ট হয়। ভোটে পিছিয়ে তাই কোপ কি উন্নয়নে? কোচবিহারে 3 জায়গায় খারাপ ফল। মাথাভাঙা, দিনহাটাতে পিছিয়ে রয়েছে তৃণমূল, কোচবিহার শহরেও এগিয়ে রয়েছে বিজেপি। 3 পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি এবং ভোট কম পেতেই বঞ্চনা তৃণমূলের। আপনাদেরকে আরো একবার জানাবো, কোচবিহারে সেখানে মোট 3 জায়গায় খারাপ ফল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। মাথাভাঙা, দিনহাটা এবং কোচবিহার শহর, এই 3 জায়গাতে এগিয়ে রয়েছে বিজেপি এবং 3 জায়গাতে ভোটের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল। এবং 3 পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি, ভোট কম পেতেই বঞ্চনা কি তৃণমূলের। এবং এই বিষয় নিয়ে উদয়ন গুহ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান, না ধর্ম চান। কোচবিহারে মোট 3 জায়গাতে সেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভোট কম পেতেই হুমকির রাজনীতি রীতিমতো শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি উদয়নের। ভোট না দিলে মিলবে নাকি প্রকল্প, উঠছে প্রশ্ন। কেননা কোচবিহারে মোট 3 জায়গাতে, কোচবিহার শহর, দিনহাটা এবং মাথাভাঙা, এই 3 জায়গাতে রীতিমতো তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপির থেকে। এবং এই ফল সামনে আসার পরই কিন্তু একটা হুঁশিয়ারি উদয়ন গুহর গলায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ভোট না দিলে কি এবারে প্রকল্পও মিলবে না, এই প্রশ্নটাই উঠছে এই মুহূর্তে। আপনাদের শোনাবো ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ, একবার শোনাই আপনাদের। লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পৌঁছে, লক্ষ্মীর ভান্ডারের সুবিধে সব বাড়িতে পাচ্ছেন, কিন্তু তারপরেও যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের অনেকে ভোট দেননি ধর্মের কারণে, কারণ হিন্দু ধর্মকে শক্তিশালী করছে। বিজেপিকে ভোট দিলে হিন্দু ধর্ম শক্তিশালী হবে। লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। আবাসনের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনের যে পুরনো তালিকা, সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে। সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। যারা মাথার উপর ছাদ নেবে, পেটে ভাত নেবে আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাদ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন, এটা আমি বিশ্বাস করছি। আপনাদের শোনালাম ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। তার এই হুঁশিয়ারির কারণ কোচবিহারের মোট 3 জায়গায় ফল খারাপ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কোচবিহার, মাথাভাঙা এবং দিনহাটা, এই 3 জায়গাতে এগিয়ে রয়েছে বিজেপি এবং তারপরে রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে উদয়ন গুহর গলাতে।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কোচবিহারে মোট 3 জায়গাতে সেখানে খারাপ ফল তৃণমূল কংগ্রেসের, রীতিমতো এগিয়ে রয়েছে বিজেপি এবং তারপরেই একটা হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে উদয়ন গুহর গলাতে, লক্ষ্মীর ভান্ডারে নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। তাহলে প্রশ্নটা উঠছে, ভোট না দিলে কি প্রকল্পও মিলবে না এবারে? দেখুন, উদয়ন গুহ একসময় ফরওয়ার্ড ব্লকের ওখানকার নেতা ছিলেন এবং এই একই রকমের হুঁশিয়ারি বামফ্রন্টের সময় থাকাকালীন যিনি দিতেন না তার বাবা দিতেন। সেই বামফ্রন্ট আজকে নিঃশেষিত হয়ে গেছে। বামফ্রন্টের আজকে আসন সংখ্যা কি ভোট শতাংশ দুটোই কমে গেছে, তাদের অস্তিত্ব নেই। এবং এই ধরনের আচরণ যত তারা করবেন, পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূল কংগ্রেসও চলে যাবে। একটা জিনিস স্পষ্ট হচ্ছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এই সরকারের কাজের জন্য মানুষ তাদের ভোট দেয় না, সেটা তারা বুঝতে পেরেই তারা ভোটারদের হুঁশিয়ারি দিচ্ছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলছেন যে প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, কই আয়ুষ্মান ভারতের প্রকল্প তো ভারতবর্ষে যেখানে আমরা হেরেছি কোথাও বিজেপি বলেনি বন্ধ করতে হবে, কোথাও তো বলেনি পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীজি দায়িত্ব নেওয়ার পরই প্রথম যে ফাইলে সই করেছেন সেটি হচ্ছে 20,000 কোটি টাকা কিষাণ সম্মান নিধি। সেখানে আমাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তারা সবাই কিষাণ সম্মান নিধি পেয়েছেন। আরো নতুন করে যে 3 কোটি মানুষকে, যাদের কাঁচা বাড়ি আছে তাদের মাথায় পাকা ছাদ দেওয়ার কথা বলেছেন। কোথায় বিজেপিকে তো সারা দেশে যেখানে আমরা হেরেছি কোথাও বলতে হয় না যে যেখানে আমরা হেরেছি সেখানে আমি মানুষকে পাকা বাড়ি দেবো, এবং পশ্চিমবঙ্গেও আমাদের ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। তাই এই যে এত কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তা পশ্চিমবঙ্গে, বিজেপি তো কখনো একথা বলে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 29টা আসন হয়তো পেয়েছেন, কিন্তু তারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে তারা মুছে গেছেন এবং আগামী 26-এর নির্বাচনে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আবারও হুঁশিয়ারি শোনা যাচ্ছে উদয়ন গুহর গলাতে, এবারে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা হুঁশিয়ারি দিচ্ছেন এবং তারপরে প্রশ্ন উঠছে যে ভোট না দিলে কি এ রাজ্যে প্রকল্প থেকেও বঞ্চিত থাকবে সাধারণ মানুষ? হ্যাঁ বলুন। এটা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা কোনো ব্রেকিং নিউজ হতে পারে না। এটা নিয়ে সংবাদ মাধ্যমে খুব একটা বেশি আলোচনাও চলতে পারে না, কারণ এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের ঘোষিত কর্মসূচি। তৃণমূল কংগ্রেস এভাবেই সমাজকে, এভাবেই নির্বাচনকে দেখতে অভ্যস্ত আছে। যারা এই বিবৃতিগুলি দিয়েছেন, এই বিবৃতি দিয়ে তারা স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তার দলীয় কর্মসূচিকেই মানুষের সামনে তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে যে সামান্য কিছু টাকার বিনিময়ে গ্রামীণ প্রান্তিক মহিলাদের সম্ভ্রম, তাদের সত্তা এবং সর্বোপরি তাদের রাজনৈতিক বোধকে কিনে ফেলা যায়। তো যেখানেই তার বিচ্যুতি দেখেছে সেখানেই তারা এই ভাষায় কথা বলেছে। আসলে তাদের উদ্দেশ্য সমাজ সংস্কার করা নয়, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের দলের যে রাজনৈতিক দর্শন, জো জিতা ও সেকেন্দার এবং প্রত্যেক বুথের লিড, এটাই তাদের একমাত্র লক্ষ্য। তো সেই লক্ষ্যে এরা দুজন যা কথা বলেছেন তা সঠিক বলেছেন। এরা কোনো অবস্থাতেই পার্টি লাইনের বাইরে কোনো শব্দ উচ্চারণ করেননি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে ধন্যবাদ।